তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির সুতপা। কারণ তোমরা জানো যে সুতপা এখন হট কন্টেন্ট, একেবারে হট কন্টেন্টের মধ্যে একটা অন্যতম হট কন্টেন্ট হচ্ছে এখন সুতপা, যাকে নিয়ে প্রত্যেকে ইনকাম করে খাচ্ছে। যদি এই সুতপা ওয়াইটিতে না থাকতো তাহলে হয়তো আমাদের মতন ক্রিয়েটারদের রুজি রোজগার বন্ধ হয়ে যেত, অনেকে হয়তো না খেতে পেয়ে মরে যেত, যেটার অন্নদাত্রী হচ্ছে সুতপা। সুতপার দৌলতেই প্রত্যেকটা সমালোচক কিছু করে কমে এই ওয়াইটি থেকে কাটছে। এটা আমার বক্তব্য নয়, এটা সুতপার ভিউয়ার্স এবং সুতপারও বক্তব্য যে মানে ও ছাড়া কারো কোনো গতি নেই। যদিও একটা সময় আমি অবশ্যই বলেছি যে সুতপা ছাড়া মানে বেশ কিছু ক্রিয়েটার, যেমন তার মধ্যে দীপ্তিদিকে বারবার বলেছি সুতপা ছাড়া গতি নাই। কারণ সেই মানে দীপ্তিদি এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার যাকে আমি জবের থেকে ওয়াইটিতে এসছি, মানে সুতপাকে নিয়ে জবের থেকে আমি ভিডিও করছি তবে থেকেই কিন্তু আমি দীপ্তিদিকে আমি সুতপাকে নিয়েই 3টে ভিডিও করতে দেখেছি। অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ আমি করতে সেইভাবে আমি দীপ্তিদিকে দেখিনি, সেই জন্যই আমি বারবার এই কথাটা বলেছি। কিন্তু আমরা যারা সমালোচনার জগতে রয়েছি প্রত্যেকেই কিন্তু অন্য কন্টেন্ট নিয়ে কাজ করি, কিন্তু দীপ্তিদিকে আমি দেখেছি বেশিরভাগটাই দীপ্তিদির চ্যানেলে মানে অন্য কোনো কন্টেন্ট, ধরুন বেচুকে নিয়ে কন্টেন্ট করেছে, নেগেটিভ পজিটিভ কন্টেন্ট করছে, সুতপা নেগেটিভ কন্টেন্ট করছে, সেখানে বেচুকে রেখেছে কন্টেন্টের মধ্যে রেখেছে, কিন্তু বেশিরভাগটাই বলেছে সুতপাকে নিয়ে এবং কিছুটা ছুঁয়ে গেছে ননখোকাকে নিয়ে, কিছুটা ছুঁয়ে গেছে, যেই কারণে বলা। কিন্তু আজকে দেখুন সমালোচনার জগতে আমরা কিন্তু প্রত্যেকের পরিপূরক। আজকে সুতপা যেমন অন্য কাউকে বেচে খাচ্ছে, আবার ঠিক সেমভাবে সুতপাকেও বিক্রি করে অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা খাচ্ছে। আজকে ও বলতে পারবে না যে ওর পেটটা ও নিজের যোগ্যতায় চলছে না, এটাও অন্যের দয়াতে চলছে। আজকে যেমন ও নিজে কন্টেন্ট করেছে, কেন বলুন তো নিজে কন্টেন্ট করেছে তার অনেকগুলো কারণ আছে। কারণ ও এখন বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, যে কোনো ব্লগারকে নিয়ে তেড়ে ফুড়ে যেই লেভেলে ও নেমে গিয়ে ভিডিও করত, সেই জায়গায় সেই লেভেলে নেমে গিয়ে ও ভিডিও করতে পারবে না। ওর কিন্তু আবার নতুন করে আইনের হুড়কো ঢোকার ভয় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ও দেখলো যে ওর ব্লগিং চ্যানেলটা মানে একদম সেইভাবে ভিডিও হচ্ছে না, এবং সমালোচনার জগতেও সমালোচনার চ্যানেলটার মধ্যেও প্রচুর রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে গালিগালাজ দিতে পারবে না, তেড়ে ফুড়ে কাউকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করতে পারবে না, ভিডিও বহির্ভূত কথা বলতে পারবে না, ভিডিও টু ভিডিও করতে হবে। এবং ভিডিও টু ভিডিও যখনই ভিডিও করতে হয় তখনই কিন্তু ভিউজ সেইভাবে হয় না। কারণ তোমরা যদি খেয়াল করে দেখো বেশিরভাগ সমালোচকরা যারা ভিডিও টু ভিডিও করে তাদের কিন্তু সেই লেভেলে ভিডিও হয় না। যারা এই যে কল রেকর্ডিং ফাঁস, ভেতরের তথ্য ফাঁস, ভেতর থেকে গোপন তথ্য ফাঁস, গোপন কথা ফাঁস, তাদের কিন্তু ভিডিওতে ভিউজ সেই রকম হয়। তবে বর্তমানে বেশিরভাগ সমালোচক কিন্তু ভিডিও টু ভিডিও করে। হাতে গোনা মানে কয়েকজন ক্রিয়েটারকে দেখছি যারা ভিডিও বহির্ভূত কথা বলছে, যেমন সুতপা। এই যে আমরা জানতে পারলাম যে সুতপা কিন্তু মসলন্দপুরে নেই। বারবার সুতপা আমাদেরকে বলেছে ও ঘর ভাড়াটা মসলন্দপুরে নিয়েছে, কিন্তু ওর ভিডিও থেকে, ওর ব্লগিং চ্যানেল থেকে, ওর কথার মাধ্যমেই উঠে আসছে যে ও কিন্তু মসলন্দপুরে মানে ওর ঘর ভাড়াটা নেয়নি। কেন বলছি, কালকে যদি তোমরা ওর ব্লগিং চ্যানেলে ভিডিওটা দেখো, যেখানে ও বলছে যে ওর মানে বাড়িতে সকালবেলায় দই দিয়ে গেল। কে দই দিয়ে গেল না, বাবা দই দিয়ে গেল। বাবা দই দিয়ে গেল, চা খেলো, দই দিয়ে গেল, কিন্তু চাটা কে খেলো সেটা কিন্তু ও দেখালো না। দই দিয়ে গেল সেটা মুখে বললো, বাবাকে কিন্তু দেখালো না যে বাবা দইটা দিয়ে গেল, মুখে বললো বাবা দই দিয়ে গেছে। দুপুরবেলায় তারপরে বাবা বেলাতে বাজার করে নিয়ে আসলো, বাজার করাটা দেখালো। সেখানে কি বললো যে মা এবং বাবা দুজনে মিলে বাজার করতে এসছে।
এক হচ্ছে ও যদি মসলন্দপুরে থাকে, ওর বাড়ি যদি হাবড়ায় হয়, হাবড়া থেকে ওর বাবা এবং মা মসলন্দপুরে মেয়ের জন্য বাজার করতে আসলো এবং তারপরে বাজারও করলো, সেটাও ঠিক কথা, বাজার করে দিল না ভালোবাসার খাতিরে। মেয়ে একা রয়েছে, 12 বছরের সংসার ছেড়ে এসছে, তার বিধ্বস্ত অবস্থা, সেখানে করে দিতেই পারে, করে দিয়েছে, সেটাও মেনে নিলাম। কিন্তু বাজারটা করে মা এবং বাবা দিল, বাজারটা দিতে বাবা আসলো, মা আসলো না। কেমন অদ্ভুত না? একটা এতটা জার্নি, এতটা রাস্তা যেতে হবে তার মাকে, মসলন্দপুর থেকে হাবড়ায় নিশ্চয়ই তিনি ট্রেনে করে যাবেন, সেখানে মেয়ের বাড়িতে মা একবারও ঢুকলো না, না ঢুকেই মা বাড়ি চলে গেল এবং বাবা শুধুমাত্র বাজার দিতে আসলো এবং বাজার করেছে প্রচুর বাটা মাছ, মেয়ে পছন্দ করে না, এটা নিশ্চয়ই বাবা মা জানে। সেখানে বাটা মাছ নিয়ে আসা হলো, কাটাপোনা মাছ নিয়ে আসা হলো, বাটা মাছটা তো মেয়ে ভালোবাসে না, তাহলে বাটা মাছটা কার জন্য আনা হলো? এবং আরও আজকের ডেটে এই যে সুতোপার এই যে এতগুলো 4 বছরের ইউটিউব জার্নিতে আজকের ডেটে এসে সুতোপাকে চিটিংবাজ, ধাপ্পাবাজ, মিথ্যেবাদী এই সব কথাগুলো ওর গায়ের ওপরে স্ট্যাম্পটা পড়লো। কেন পড়লো আজকে বলুন তো, কেন পড়লো? বিশেষ করে যারা ওর কাছে ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়ে ছিল, তাদের কাছেও আজকে কেন বিশ্বাসযোগ্যতাটা ও ধরে রাখতে পারলো না? তার কারণ কিন্তু, যদি মানে তোমরা আমাকে বলো, তার কারণ কিন্তু শুধুমাত্র ও নিজে, কারণ কিন্তু ও নিজে। কেন বলছি? যে ও যে নিজেকে সবসময় প্রমাণ করার চেষ্টা করেছে যে ও হচ্ছে একেবারে সত্যবাদী যুধিষ্ঠির, কখনো মিথ্যে কথা বলে না। এই যে ব্লগ মানে সমালোচনা চ্যানেলে দুদিন আগে তোমরা দেখলে হঠাৎ করে মানে প্রত্যেকটা মানুষ, ক্রিয়েটাররা, ভিউয়ার্সরা বলতে থুতু উঠে গেল যে ভাই 12 বছরের সংসার পালন মানে ভেঙে যাচ্ছে, তোমার চোখ মুখের মধ্যে তার কোনো প্রভাব দেখতে পাচ্ছি না, কোনো ছাপ দেখতে পাচ্ছি না। তুমি 12 বছরের সংসার ছেড়ে তুমি ফ্ল্যাটে গিয়ে উঠছো, মনে হচ্ছে তুমি নতুন সংসার পাচ্ছ, তার আনন্দ তোমার চোখ মুখের মধ্যে ঝলসে উঠছে। এবং সেখানে তুমি কি করছো? তুমি মানে ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার দিচ্ছ, তুমি মিশো থেকে জিনিস অর্ডার দিচ্ছ, তোমার পর্দার কাপড় চলে আসছে, মানে তোমার একেবারে গোছানো সংসারের পুরো একেবারে সেই নতুন সংসার পাতা, যেরকম আমরা মারুকে কয়দিন আগে দেখেছিলাম, একদম নতুন সংসার পাচ্ছে, এটা অর্ডার করছে, ওটা আনছে, সেটা কিনে আনছে, এটা কিনে আনছে, মানে এগুলো কন্টেন্ট। এও ঠিক তাই, সেই রকমভাবেই কিন্তু একটা বাড়ি ছেড়ে 12 বছরের সংসার ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠছে, তার একটা আনন্দ, নতুন সমস্ত কিছু করবে, নতুন পর্দা লাগাবে, ঘরের বাসন কোসন কিনবে, র্যাক কিনবে, বাথরুমের এটা করবে, ওটা করবে, কর্নার র্যাক কিনবে, এরকম নানান রকম জিনিস এক একদিন এক একটা দেখিয়ে কন্টেন্ট করবে। কিন্তু সেখানে বাদ সাধলো কারা? সেখানে বাদ সাধলো আমাদের মতন কিছু ক্রিয়েটার এবং তার সঙ্গে তার প্রচুর ভালোবাসার ভিউয়ার্স, যে ভাই তুমি 12 বছরের সংসার জীবন ছেড়ে যাচ্ছ, যেখানে তুমি বলছো তোমার স্বামীর সঙ্গে তোমার ভালোবাসা সেই লেভেলের, কোনো দিনও স্বামী ফুলের টোকা দিয়ে দেখেনি, কোনো দিনও স্বামী গালিগালাজ দিয়ে দেখেনি, কোনো দিনও স্বামী তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে দেখেনি, কোনো দিনও স্বামী তোমার মানে বিরুদ্ধে আচরণ করা তো দূরস্থ, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে ঢাল হয়ে যে মানুষটা দাঁড়িয়েছিল, 12 বছরে তাকে সন্তান দিতে না পারার পরেও সে মানুষটা তোমার হাত ছেড়ে কোনো পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়নি, কোনো অন্য মহিলাতে আসক্ত হয়নি, কোনো নোংরামিতে জড়িয়ে পড়েনি, তারপরেও সেই মানুষটার সঙ্গে আজকে তুমি ঘর ছেড়ে দিচ্ছ, তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে তুমি সরে আসছো, তার কোনো প্রভাব তোমার চোখে মুখে নেই কেন? যখন বারবার মানুষ এই কথাটা তাকে মানে বারবার প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সের মধ্যে বলে হ্যামার করতে লাগলো, তখন দেখলো না ভাই আর তো চোখের জল না ফেলে ভিডিও না করলে চলবে না, তাহলে এবার কি করতে হবে? এবার আমাকে দুঃখটা দেখাতে হবে যে আমি 12 বছরের সংসার ছাড়ার জন্য কতটা দুঃখিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে
তিনটে চারটে ভিডিও, মানে একই নাইটি পরে তিনটে ভিডিও শ্যুট করা হলো, কিছুটা ব্লগিং চ্যানেলের জন্য, কিছুটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, কিছুটা আবার রেখে দেওয়া হলো ইনস্টলমেন্টে, পরের দিনকে সেটা খাওয়ানো হবে বলে এইরকম করে করে ভিডিওগুলোকে ছাড়া হলো। এবং যেইখানে বারবার বোঝানোর চেষ্টা করা হলো যে আমি যন্ত্রণায় ছটফট করছি। দেখুন, একটা 12 বছরের সম্পর্কের সংসার জীবন ভেঙে যাওয়ার যন্ত্রণা না কাউকে বলে 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 মানুষকে বোঝাতে হয় না। যাদের যাদের সংসার জীবন নষ্ট হয়েছে সেই সব ছেলে মেয়েদেরকে শুধু 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 গিয়ে সামনে গিয়ে দাঁড়াবেন, তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন তাদের জীবনের উপর দিয়ে কিভাবে ঝড় বয়ে গেছে। তাকে বিশ্লেষণ করে বলতে হবে না রাত্রে আমার ঘুম হয়নি, তাকে বিশ্লেষণ করে বলতে হবে না চোখের নিচটা ভুলে গেছে, আপনারা দেখুন আমি রাত্রে ঘুমাতে পারিনি, অন্য জায়গায় অন্য পরিবেশে একা একা তো তাই জন্য শুতে পারছি না, ঘুমোতে পারছি না, এসি কিনেছি শান্তির ঘুম ঘুমাবো বলে, কিন্তু শান্তিতে ঘুমোতে পারছি না। বলতে হয় না। প্রত্যেকটা মানুষ যারা যারা অবগত নয় এই মানুষটার ওপর দিয়ে কি যাচ্ছে, তারাও তাকে দেখলে রিয়ালাইজ করতে পারবে যে এই মানুষটার উপর দিয়ে কিভাবে ঝড় বয়ে গেছে। আজকে দেখুন, প্রত্যেকটা ব্লগিংয়ে কিন্তু একটা দিন করে যাচ্ছে, আর একটা দিন করে স্বাভাবিক গতিতে কিন্তু ব্লগিংগুলো আমাদের সামনে আসা শুরু করেছে। আবার একটুখানি আপনারা গিয়ে কমেন্ট বক্সে লেখা শুরু করুন, দেখবেন আবার একটা হঠাৎ করে একটা কান্না ফান্নার একটা বিভৎস কান্না কাজে এরকম একটা ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। পাবলিক ডিমান্ডে কান্নাটা আসছে, কান্নাটা সাবলীল ভঙ্গিতে আসছে না। সাবলীল ভঙ্গিতে আসলে ক্যামেরা সেট করা, থাম্বনেল সুন্দর করে সেট করা, থাম্বনেলে কোন ছবিটা লাগালে সুন্দর করে মানে আমার ভিডিওটা লোকে খাবে, সেগুলো কোনো মানুষ করতে পারে না। কোনো মানুষের 12 বছরের সংসার জীবন ছারখার হয়ে গেলে এত সহজ নয়। পয়সা ইনকামটা সবার জন্য প্রয়োজন, কিন্তু সেই জায়গায় 12 বছরের সংসার জীবন ভেঙে গেলে কোনো মানুষের পক্ষে এইভাবে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে সুন্দর করে মোড়কে সাজিয়ে কোন মলারটা দিলে, কোন থাম্বনেলটা সেট করলে, কোন থাম্বনেলে কোন আকর্ষণীয় ছবিটা দিলে আমার ভিডিওটা মানুষ গিলবে, আমার মানে চ্যানেলটা মানুষ ভিজিট করবে, সেগুলো সম্ভব নয়। কারণ সেই জায়গায় মাথা কাজ করবে না। আমার সমস্ত জীবনের ভালো লাগা ভালোবাসা চলে যাচ্ছে। 12 বছরের সংসার জীবন যেটা তিল 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 করে গড়ে তুলেছি আমি, সেই সংসার জীবনটা একটা সেকেন্ডে, একটা মুহূর্তের মধ্যে এই রকম চুটকি সহকারে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। আমার ভেতরটায় কিছু থাকবে না, ঝাঁঝরা হয়ে যাবে। স্বাভাবিক গতিতে কথা বলা তো দূরস্থ। আমরা দেখেছি সংসার ভাঙার পর পরিস্থিতি চলে এসছে, সংসার ভাঙছে, ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়ে গেছে, তারপরেও বলদি রে নন্দাইয়ের কোলে ওঠা বলদি, এমনভাবে ভিডিও করা হয়েছে যেটা সম্ভবপর নয়। আর সেদিনকেই আমার মনে কিন্তু ছাপ ফেলেছে যে কি করে পসিবল একটা মানুষের 12 বছরের সম্পর্ক ভেঙে গেলে এইভাবে ভিডিও করা, একটা মানুষের কিভাবে সম্ভব 12 বছরের সংসার ভেঙে গেলে এইভাবে সেজে গুজে গিয়ে গৃহপ্রবেশ করা। যারা ভালোবাসার ভিউয়ার্স তাদের মনে সেটা দাগ কাটেনি, কারণ তারা অন্ধ। তারা তাদের ভালোবাসার কাছে অপারক হয়ে গেছে। যখন আমরা কোনো মানুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলি তখন দেখবেন মানুষ অন্ধ হয়ে যায়। তখন ঠিক ভুলটা দেখালেও মানুষ দেখতে চায় না, বুঝতে চায় না, বোঝালেও বুঝতে চায় না, দেখালেও দেখতে চায় না। তারা যেটা দেখতে চায় তারা সেটাই দেখে, তারা বিশ্বাসই করতে পারে না। যেমন চন্দনাদি আছেন আমার এক খুব ভালোবাসার দিদিভাই, যিনি কিন্তু আজও বোধি এমন, এই যে ওর কঠিন পরিস্থিতিটা গড়েছে না, এই কঠিন পরিস্থিতিটাতে যতটা না ও চোখের জল ফেলেছে তার থেকে ভয়ঙ্কর খারাপ অবস্থা এই চন্দনা দিদিভাইয়ের রয়েছে, যে খাওয়া দাওয়া না খাওয়া বন্ধ করে দিয়েছে, যিনি যন্ত্রণায় ছটফট করেছেন।
ছটপট করেছেন এবং এতটাই তিনি কষ্ট পেয়েছেন যে তিনি আমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, তারপরেও এসে আমাকে নেগেটিভ কমেন্ট করেছেন। কারণ তার যন্ত্রণার জায়গা থেকে আমি কিন্তু রিয়ালাইজ করতে পেরেছি যে মানুষটা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে নেগেটিভ কমেন্ট করে গেছে। আমি দিদিভাইকে বলেছি, যদি আজকের এই পরিস্থিতিটা সত্যি হয়, সুতোবার কাছে করজোড়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব যে আমি সুতোপাকে ভুল বুঝেছিলাম, সুতোপার এই পরিস্থিতিটাকে একটা মিথ্যা নাটক ভেবেছিলাম। আর যদি আমি ঠিক হই, সেদিনকে দিদিভাইয়ের কমেন্টটা আমার কমেন্ট বক্সে আমি দেখতে চাই। কারণ আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি, যেই সিচুয়েশনের ওপরে ভিডিও করেছি, প্রত্যেকটা পরিস্থিতিতে প্রত্যেকটা জায়গায় নিজেকে রেখে দেখেছি যে এই জায়গায় আমি থাকলে কি করতাম, আমি থাকলে এইটা কি সম্ভবপর ছিল? একটা 12 বছরের সম্পর্ক, 12 বছরের সংসার জীবন, যেটা নাকি ভালোবাসা দিয়ে তৈরি, যেখানে নাকি স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, যেখানে স্বামী দেবতাটি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে তার স্ত্রীর যত্ন নেয়, তার স্ত্রীর পিরিয়ডের ডেট কোনটা সেটাও সে মনে রেখে, সেটাও সে কাউন্ট করে রাখে, তাদের জীবনটা এতটাই একে অপরের পরিপূরক হয়ে কাটছে, সেইখানে দাঁড়িয়ে একটা 12 বছরের সম্পর্ক এইভাবে ভেঙে গেলে সেখানে কীভাবে এইরকমভাবে চলাচল করা সম্ভব, পসিবল, সেটাই আমার মাথায় সবথেকে আগে প্রশ্নচিহ্ন এনেছিল। এবং দেখুন, আজকে ও বলছে যে আমি আমার চ্যানেলে আমি কারো ভিডিও দেখি না, হাতে গোনা কয়েকজন ক্রিয়েটারের ভিডিও দেখতাম, সেই সব চ্যানেলগুলোকে আমি কি করেছি, নট রেকমেন্ডেড করে দিয়েছি। কারণ কারো চ্যানেল আমি দেখতে চাই না, আমি কোনো নেগেটিভ কথা শুনলে আমার মাইন্ডের ওপরে এফেক্ট হবে, সেই কারণে সে কারো ভিডিও দেখছে না এবং সবাইকে নট রেকমেন্ড করে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, নট রেকমেন্ড যদি করে দিয়ে থাকে প্রত্যেকটা সমালোচকের চ্যানেলকে, তাহলে সীমাদি ওকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও করছে, ও কি করে দেখলো? এবং সীমাদি যে হঠাৎ করে শরীর প্রচণ্ড খারাপ, অসুস্থ হয়ে গেছে, সীমাদি কর্মফল, মানে ওকে যে ব্যঙ্গ করে ভিডিও করেছে তার কর্মফল সীমাদি পাচ্ছে। সীমাদি কর্মফল পাচ্ছে এটা বলা ওর মুখে কি সাজে? যে নিজে এতগুলো অপকর্ম করে ওয়াইটির মার্কেটে দাঁড়িয়ে রয়েছে, যার নামে এতগুলো কেস যার পেছনে ঢুকে রয়েছে, যাকে আজকে কেসের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, সে যদি এখন অন্য কাউকে তার কর্মফল বোঝাতে চায় তাহলে সেটা খুব হাস্যকর লাগে। তো সেখানে মানে সীমাদির বয়স হয়ে গেছে, সীমাদির এই বয়সে এতটা এক্সাইটমেন্ট হয়ে ভিডিও করা উচিত না, তার ফল তার শরীরের ওপরে পড়বেই, সেই কারণে সে অসুস্থ হয়ে পড়েছে, যেটা তার কর্মফল বলে বিশ্লেষণ করেছে। তাহলে এই যে এতগুলো কথা সীমাদি সম্বন্ধে বলল, সীমাদির ভিডিও না দেখলে কি করে সম্ভবপর হলো? ওর বাড়িতে ওর গৃহপ্রবেশের দিনকে, যেদিনকে মালপত্র নিয়ে বাড়িতে ঢুকলো, সেদিনকে ওর বাবা চলে যাওয়ার পরেও রাত্রিবেলায় যখন খাবার দেখাতে যাচ্ছে, সেই সময় ওর ঘরের মধ্যে ওর খাটে বারোমুন্ডা পরে কেউ শুয়েছিল একটা অ্যাশ কালারের, সেটা ওর স্টিলের খাটের, রড আয়রনের খাটের রিফ্লেকশনে দেখা গেছে। এবং ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একজন দুবার হাঁটাচলা করেছে, সেটাও দেখা গেছে। এবং মানুষ যখন সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, সেই ভিডিওটাতে কাট করা হয়েছে এবং সেটার কোনো ক্লারিফিকেশন দেওয়া হয়নি। কেন বলুন তো, কেন দেওয়া হয়নি? যদি সেখানে অন্য কেউ থাকতো তাহলে ভিডিওটা কাট করার, এডিট করার প্রয়োজন ছিল না, ক্লারিফিকেশনও তাহলে সেটার আসতো যে কে ছিল, কিন্তু আমরা সেখানে কোনো ক্লারিফিকেশন পাইনি। উপরন্তু এই যে এসি কাণ্ড ঘটেছে, যেটা নিয়ে আগের দিন আমাদের টুনি দিদা গীতা দিয়ে একটা ভিডিও করেছে, সেই দিনকে বলা হয়েছে যে এসি নিয়ে উনি ভুল তথ্য পেশ করেছেন। কারণ ভুল তথ্যটা পেশ করাটা ভীষণ স্বাভাবিক। উনি বাড়িতে এসি নেওয়ার কথা বলেছেন, আর ফ্ল্যাটে এসির ব্যাপার, বাড়ির এসির ব্যাপার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাড়িতে একটা এসি নিতে গেলে সেখানে পারমিশন করাতে হয় আগের থেকে, হ্যাঁ, যদি মানে যে নিচ্ছে তার নামে যদি মিটার না থাকে, সেই ক্ষেত্রে তাকে সাব মিটার নিতে হয়, অনেক রকম ব্যাপার রয়েছে। এবং সেখানে মানে ওই মিটারের পাওয়ার বাড়াতে হয়, সেই জন্য তাকে
তাকে ওই ইলেকট্রিক সাপ্লাই থেকে পারমিশন করাতে হয়, অনেক রকম ব্যাপার আছে। সেখানে দাঁড়িয়ে যদি কেউ ফ্ল্যাটে এসি নেয়, সেই ক্ষেত্রে যদি কোনো ফ্ল্যাট ওনারের যদি মানে ফ্ল্যাটটা পুরো ধরুন পুরো ফ্ল্যাটটাই তার, প্রত্যেকটা ঘরই মানে ওই একই ওনারের, সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি মানে যখন ফ্ল্যাট হয় তখনই কিন্তু এসির পারমিশন সমস্ত কিছু করানো হয়ে যায়। যে এসি নেয় সে শুধু একটা সাবমিটার লাগায়, সেখানে তার যা মিটারটা ওঠে সেই মিটারটা বাড়িওয়ালাকে দিয়ে দেয়। এটাই সিস্টেম। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ও বলছে যে ইনস্টল করাতে যে এসি এসছিল, হ্যাঁ, সেখানে ইনস্টল করতে গিয়ে ওর টাকা লেগেছে। এবার গীতাদি হয়তো বলেছে যে ইনস্টল করতে গিয়ে টাকা লাগে না। এবার এটা কিন্তু এক একটা কোম্পানির এক একটা ব্যাপার। অনেক কোম্পানিতে এমন আছে ইনস্টল করাতে গেলে, এসি ইনস্টল করতে গেলে টাকা পয়সা লাগে না। আবার অনেক কোম্পানি এমনও আছে যাদের কিন্তু এসি কেনার পরে ইনস্টল করতে গেলে টাকা পয়সা লাগে। বুঝতে পেরেছো? তো এগুলো কোম্পানির ওপরে নির্ভর করে। কাজেই গীতাদির জায়গা থেকে যেটা বলেছে, গীতাদি বাড়িতে এসি লাগানো নিয়ে বলেছে, সেই ক্ষেত্রে সে ঠিকই বলেছে, ফ্ল্যাটে এসি লাগানোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এইবার সেটা নিয়ে ও ক্ল্যারিফিকেশন দিল। তাহলে অবভিয়াসলি তখন সমালোচকদের মনে এই প্রশ্নটা আসবে যে ক্লারিফিকেশনটা যখন এসি নিয়ে দেওয়া হলো, তখন ক্লারিফিকেশনটা সেদিনকে রাত্রিবেলায় বাড়িতে কে ছিল, প্রথম দিন বাড়িতে ফ্ল্যাটে রাত কাটানোর সময় তার ঘরে কোন পুরুষটার উপস্থিতি ছিল সেটারই ক্লারিফিকেশন দিক। কিন্তু সেই জায়গায় ও তো ক্লারিফিকেশন দেয়নি, উপরন্তু সেখানে কি করেছে, কাট করে এডিট করে সেটা বাদ দিয়ে দিয়েছে। এবং সেটা নিয়ে যে আলোচনা হয়েছে, সমালোচকরা যে সেটা নিয়ে পয়েন্ট আউট করে সমালোচনা করেছে, সেটাও ও দেখেছে। যদি না দেখতো তাহলে পরের দিনকে ব্লগিংয়ে ও যখন আম দিয়ে মুড়ি খাচ্ছে তখন কিন্তু বলতো না, দেখো এডিট ছাড়াই দেখাচ্ছি, ওই দিকে তাকালাম বলে তোমরা ভাবতে পারো সামনে আমার কেউ বসে রয়েছে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার খাটের ওপরে, খাটের নিচে কেউ কিন্তু নেই। তাহলে তখন অবভিয়াসলি সমালোচকরা প্রশ্ন করবে, তাহলে সেই দিনের ভিডিওটাতে কেন তুমি দেখালে না তোমার সঙ্গে সেই দিন ঘরে কে ছিল, কে তোমার সঙ্গে সেই দিন রাত কাটিয়েছে, কেন সেটা সম্বন্ধে কোনো রকম ক্লারিফিকেশন দিলে না? যেই জায়গায় দাঁড়িয়ে বারবার ওর কিন্তু মিথ্যাবাদী প্রমাণ হচ্ছে এবং ওর ভালোবাসার ভিউয়ার্সরাই ওকে মিথ্যাবাদী ট্যাগ দিয়ে মাথায় স্ট্যাম্প লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। একটা জায়গা তৈরি করতে প্রচুর সময় লাগে, কিন্তু সেই জায়গাটা নষ্ট করতে না একটা সেকেন্ড সময় লাগে না। আজকে দেখুন, যে একসময় তাবর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে কন্ট্রোভার্সি কুইনের খেতাব নিয়ে বসে রয়েছে, আজকে তার সেই জায়গায় তার আজকে পেছনে কি সংযোজন হয়েছে? আজকে তার পেছনে সংযোজন হয়েছে, হ্যাঁ, চিটিংবাজ, ধাপ্পাবাজ, মিথ্যেবাদী, হ্যাঁ, চোর, জোচ্চোর, এইসব ধরনের স্ট্যাম্পগুলো তার ঘাড়ের মধ্যে লেগেছে। কেন লেগেছে? না, সে এই যে টাকাগুলো তুলেছিল, সেই টাকা কত টাকা উঠেছে, সে 96,000 টাকা উঠেছে বলেছে, কিন্তু সেই 96,000 টাকা তার কেসের পেছনে কত টাকা খরচা হয়েছে, কেসে সে কীভাবে খরচা করেছে, তার কোনো ক্লারিফিকেশান আজ অবধি সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে দেয়নি। উপরন্তু মানুষ যখন তার কাছে খরচার হিসাব চেয়েছে যে তোমার 96,000 টাকা তুমি কেসে কত টাকা তোমার ব্যয় হয়েছে, কত টাকা তোমার কাছে রয়েছে, তুমি তার একটা হিসাব দাও, তার হিসাব তো দেয়নি। উপরন্তু সেই 96,000 কিউআর কোডের মাধ্যমে টাকা তোলার পর থেকে কিন্তু তার লাইফস্টাইল পুরো আকাশ আর পাতাল চেঞ্জ হয়ে গেছে। বারবার মানুষ মানে প্রশ্ন করেছে, ভালোবাসার মানুষরা প্রশ্ন করেনি, যারা একেবারে অন্ধ ভিউয়ার্স তারা কিন্তু প্রশ্ন করেনি, কিন্তু প্রশ্ন চিহ্ন কিন্তু তাদের মনের মধ্যে এসে ঘুরপাক খেয়েছে যে কি করে পসিবল, যার স্বামী নুন আনতে পান্তা ফুরায়, যার স্বামী একটা মলে চাকরি করে, যার পয়সায় জল গরম হয় না, যার স্ত্রী কিছুদিন আগে বলেছে আমি ট্রিটমেন্ট করে দিল্লিতে ট্রিটমেন্ট করে আসার পরে আমার হাত খালি ছিল, আমার কাছে 1 টাকাও ছিল না, আমার
পয়সা খরচা করার মতন পরিস্থিতি নেই, সেখানে দাঁড়িয়ে এই 1 বছর 2 বছরের মধ্যে কি এমন রোজগার হলো যেই টাকা দিয়ে তার মডুলার কিচেন, তার বাথরুম, তার ওর নাম কি বলে রান্নাঘর, তার ঘরে সোফা, তার ঘরে ডাইনিং টেবিল, তার টাঙ্ক, তার 13,000 টাকার ফলস চুল, তার একটা OnePlus 40 থেকে 50,000 টাকার একটা ফোন, তারপরে সেই বছরই আবার 1 লাখ টাকার একটা ক্যাশ টাকা দিয়ে একটা আইফোন, কি করে পসিবল? বারবার মানুষ প্রশ্ন করেছে, তার কিন্তু কোনো ক্ল্যারিফিকেশন আজ অবধি মানুষ পায়নি। ক্ল্যারিফিকেশন কোনটার পেয়েছে? না এসি ইনস্টল করতে টাকা লেগেছে না লাগেনি তার ক্ল্যারিফিকেশন পেয়েছে, যেটা শুনতে মানুষ একেবারেই ইন্টারেস্ট বোধ করছে না। যেগুলো শুনতে চাইছে মানুষ, যেগুলো জানতে চাইছে মানুষ, সেগুলো সন্তর্পণে এড়িয়ে যাওয়া হচ্ছে, এবং যেখানে গিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর যখন মানুষ পাচ্ছে না, তখন গিয়ে একে মানুষ মিথ্যাবাদী, ধাপ্পাবাজ, চিটিংবাজ বলছে। কারণ বহু মানুষ ওকে টাকা দিয়েছে, যেগুলো তারাই অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে লিখে আসছে তারা টাকা দিয়েছে, কেউ 18,000, কেউ 10,000, কেউ 5,000, কিন্তু তারা টাকা চাইছে যখন তারা সেই টাকা পাচ্ছে না। যখনই তারা টাকা চেয়েছে তখনই কি করেছে? তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে, এবং সেই কারণে তাদের টাকা ফেরত পাচ্ছে না। অথচ ক্যামেরায় এসে বলছে, আমার কাছে যদি কেউ টাকা চায় তারা স্ক্রিনশট দিক, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করুক, আমি তাদের টাকা তাদেরকে ফেরত দেবো। যেখানে তাদেরকে ব্লক করে রেখেছে তারা টাকা চাইবেই বা কোথায়? তাদের সঙ্গে কথাই বা হবে কি করে? আর তারা জানাবেই বা কী করে? তারা সেই জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে আসছে যে আমার টাকা আমি চেয়েছিলাম, আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। যেই জন্য আজকে ধাপ্পাবাজ, চিটিংবাজ এবং মিথ্যাবাদীর তকমাটা ওর গায়ের ওপরে গিয়ে এইভাবে লেগেছে। আর আমি অনেক কিছু দেখে আজকের ডেটে গিয়ে যে ও মিথ্যে কথা বলছে সেটা রিয়েলাইজ করতে পেরেছি। কারণ ওই যে বললাম, 12 বছরের সংসার জীবন ভেঙে গেলে কোনো মানুষ এত সাবলীল ভঙ্গিতে সমালোচনার জগতে এসে ওইভাবে নেচে কুদে সমালোচনা করতে পারে না। আমরাও সংসার জীবন করছি সংসার জীবন আমরাও পালন করছি, জানি একটা সংসার থেকে ছেড়ে যাওয়ার কথা বললে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আজকেও বলছে একার জীবন শুরু করলাম, একা থাকা শিখছি। এই থাকাটা তুমি নিজেই চেয়েছিলে, এবং এই থাকাটা নিজেই এই জায়গাটা তৈরি করেছো। কারণ তোমাকে ইনকাম করতে হবে, 2টো চ্যানেল থেকে তোমাকে ইনকাম করতে হবে। সেই জন্য স্বেচ্ছায় তুমি এই মানে জিনিসটাকে বেছে নিয়েছো, স্বেচ্ছায় এই কন্টেন্টটা তৈরি করেছো, এবং যেই কন্টেন্টে তোমার পুরো তোমার বাড়ির লোক তোমাকে সাপোর্ট করছে, তোমার বাবা মা, তোমার শ্বশুর শাশুড়ি এবং তোমার হাজবেন্ড। এবং সেটা যখন সামনে আসবে সেই দিনটার অপেক্ষা করো, যেদিন আজ না হোক কাল না হোক পরশু সত্যিটা যখন মানুষ জানতে পারবে, তোমার ভালোবাসার ভিউয়ার্সরা কিভাবে যন্ত্রণা পাবে। আমি জানি সেটা নিয়ে তুমি একেবারেই চিন্তাগ্রস্ত নয়। যদি হতো তাহলে মিথ্যা কথা বলার আগে 10 বার ভাবতে যে তোমার ভিউয়ার্সদের মধ্যে বহু ভিউয়ার্স এমন রয়েছেন যারা প্রচণ্ডভাবে মানে অসুস্থ, এবং অনেকটা বয়স হয়ে গেছে তারা তোমার মাতৃস্থানীয়, যারা তোমাকে আগলে রেখেছে, যারা তোমাকে চোখে হারায়, যারা তোমাকে ভালোবাসে। আজকে সেই সব মানুষগুলোর ফিলিংস নিয়ে খেলতে তোমার একবারও দ্বিধা হচ্ছে না। যেই জায়গাটা থেকে তোমাকে আমি সমর্থন না করতে পেরে সরে আসলাম, কারণ এই মিথ্যাচারিতা আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব নয়। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।